প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন চ্যানেল আই ২৬ বছরে পদার্পণ করেছে। এই পথ চলায় চ্যানেল আই বিভিন্ন অঙ্গনে ভূমিকা রেখেছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে চ্যানেল আই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ভূমিকা রেখে চলেছে। দর্শক, আজকের এই সময়ে আমরা আলোচনা করতে চাই চলচ্চিত্র নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের চলচ্চিত্র ও চ্যানেল আই। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি চলচ্চিত্র পরিচালক, পাশাপাশি আপনি একজন অভিনেতাও। কিন্তু আপনার কাছে জানতে চাই, ইমপ্রেস টেলিফিল্মের সেই যাত্রা শুরু থেকে চলচ্চিত্রে যেভাবে ভূমিকা রেখে চলেছে, আমি যদি সেই শুরুর দিকে যাই, আমাদের বিভিন্ন চলচ্চিত্র কখনো মেঘ, কখনো বৃষ্টি, আমার আছে জল, কিংবা আরও অনেক চলচ্চিত্র কিন্তু ইমপ্রেস টেলিফিল্ম উপহার দিয়েছে। এই যাত্রাটাকে আপনি কিভাবে দেখেন? এর যারা পেছনের লোক ছিল, শাইখ সিরাজ, তারপর আমাদের সাগর, এদের দুজনেরই চলচ্চিত্রের প্রতি খুব দুর্বলতা ছিল। দুর্বলতা মানে চলচ্চিত্রকে এরা ভালোবাসতো, যার ফলে এরা চলচ্চিত্র নিয়ে ভেবেছে, চলচ্চিত্র নিয়ে কিছুটা গবেষণার মতোও করেছে। তারা এক সময়ে প্রতি মাসে একটা করে ছবি তৈরি করতে লাগলো। অনেক কিছু গবেষণা করেছে চলচ্চিত্র নিয়ে। ইভেন এমন কোনো বিষয় নাই, সাধারণ আমাদের এফডিসি স্টুডিওতে যে ধরনের ছবি হয় সেই ধরনের ছবি না করে কাজী নজরুল ইসলামের গল্প, যা নিয়ে কেউ ছবি বানাতে চায় না, রবীন্দ্রনাথের গল্প, শরৎচন্দ্রের গল্প, এই সব গল্প নিয়ে ছবি বানানোর মতো দুঃসাহসিকতা দেখিয়েছে এবং করেছে এবং রিলিজ দিয়েছে। এবং এক সময়ে এই সব ছবির একটা দর্শক ছিল, চ্যানেল আইয়ের দর্শক তৈরি হয়েছিল। চ্যানেল আইয়ের ছবি দেখলে তারা যেতে চাইতো। অর্থাৎ এরা চলচ্চিত্র নিয়ে এখনো ভাবছে। মানে বিষয়টা হচ্ছে ইতিহাস বা ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে চলার পাশাপাশি প্রযুক্তিকেও কিভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়টা কিন্তু চ্যানেল আই সবসময় চিন্তা করে। আপনি তো চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, পাশাপাশি আপনি এখন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আপনি রয়েছেন। তো সামগ্রিক চলচ্চিত্রের বিষয়ে যদি আমরা আসি, সেই জায়গাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আমরা কি দর্শক যা দেখতে চায় সেই জায়গাটাতে কি আমরা আছি কিনা? দর্শকরা কেউ বলে দুই ভাগে ভাগ হয়ে গেছে। যারা বিশুদ্ধ চলচ্চিত্র দেখতে চায়, মানে সুন্দর ছবি, নান্দনিক ছবি দেখতে চায়, আবার কেউ বাণিজ্যিক ঘরানার ছবি দেখতে চায়, এবং এইগুলোর প্রদর্শন ক্ষেত্র ভিন্ন হয়ে গেছে। যেমন ছোট ছোট ছবি, এই যে আইস্ক্রিনের মতো ওটিটি প্ল্যাটফর্মে চলছে, সেগুলো দেখছে। সেটা এক ধরনের ছবি, ছোট ছোট গল্প নিয়ে, ছোট ছোট ঘটনাবলী নিয়ে, রহস্য নিয়ে ছবি তৈরি হচ্ছে, যেগুলো আগে সিনেমা হলের জন্য তৈরি হতো না। আবার এক ধরনের নান্দনিক ছবি তৈরি হচ্ছে, একেবারে শিল্পমান সম্পন্ন ছবি তৈরি হচ্ছে, যেগুলো সিনেপ্লেক্সগুলোতে চলছে। সিনেপ্লেক্স তাদের একমাত্র জায়গা। সিনেপ্লেক্সগুলো তাদের কিছু দর্শক তৈরি করে ফেলেছে। আর এক ধরনের ছবি তৈরি হচ্ছে সেই মূলধারার আগের ছবিগুলোর মতো, নাচ গানের ছবি, সেগুলো রিলিজ হচ্ছে সিনেমা হলে, কিন্তু সেই সিনেমা হলগুলো কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে গিয়ে অনেক কমে গেছে, এখন একেবারেই নাই। এই যে দেশের যে বিপ্লব হয়ে গেল 5 তারিখে, সেই বিপ্লবের পরে এবং তার মধ্যে যে আন্দোলন হলো, যে ছাত্র জনতার যে আন্দোলনটা হলো, সে আন্দোলনের সময়ও সিনেমা হল বন্ধ ছিল। তো তাতে সিনেমা হল বন্ধ থাকলে সিনেমার একটা ক্ষতি হয় কি, দর্শকদের যাওয়ার যে একটা অভ্যেস থাকে, সেই অভ্যেসটা আর থাকে না।
আপনি যেই ঘরানার ছবিগুলো নির্মাণ করেছেন, যেগুলো আমরা দেখেছি, দর্শকরা দেখেছে, এই ঘরানার চলচ্চিত্রগুলো ভবিষ্যতে যেই প্ল্যাটফর্মগুলোতে আসলে আপনারা চালিয়েছেন, সিনেমা হল বিশেষ করে, সেই জায়গায় যদি সিনেমা হলের সংখ্যা আরও কমে যায়, তাহলে এই ঘরানার চলচ্চিত্রের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এই ঘরানার চলচ্চিত্রের ভবিষ্যৎটা অনেক আগেই শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে। একটা সিনেমা ইন্ডাস্ট্রি একটা ছেলেকে দিয়ে চলতে পারে না, সেটা হলো শাকিব খান। মাত্র একটি ছেলে হিরো যার গ্রহণযোগ্যতা আছে দর্শকদের কাছে। অন্যরা সেই জায়গায় পৌঁছাতে পারছে না, অন্য কেউই সে জায়গায় পৌঁছাতে পারছে না, দর্শক তাদের নিচ্ছে না। সেক্ষেত্রে গল্প বা আপনাদের পরিচালক হিসেবে আপনাদের কতটুকু দায়, কিংবা যদি আমি বলি, হ্যাঁ দায় আছে, আমাদেরও দায় আছে তৈরি করা। যদি 10টা ছবি তৈরি হতো তার মধ্যে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মধ্যে থেকে একটা ছেলে হয়তো বেরিয়ে আসতো, কিন্তু সে 10টা ছবি তো হচ্ছে না। কারণ হলো নির্মাতারা একেবারেই ঘরে বসে গেছে, ফাইন্যান্সাররা লগ্নি করছে না। টাকা লগ্নি না করলে কি দিয়ে ছবি বানাবে? কিন্তু আমরা সর্বশেষ যে আপনি শাকিব খানের প্রসঙ্গ আনলেন, শাকিব খানের কয়েকটা চলচ্চিত্র সর্বশেষ যেগুলো মুক্তি পেয়েছে, এগুলো কিন্তু আমরা দেখেছি যে অনেক ব্যবসা সফল হয়েছে, সেরকম একটি আলোচনা এসেছে। তো সেই জায়গা থেকে লগ্নিকারকরা লগ্নি করবে না কেন? করছে তো, আমরা দেখছি যে বাজেট বাড়ছেই। যারা লগ্নি করছে তারা প্রথমেই শাকিব খানকে চায়। সেই শাকিব খানকে একা শাকিব খান কয়টা ছবি করতে পারবে? আপনি বলতে চাচ্ছেন যে নতুনদের পেছনে লগ্নি করার যে বিষয়টা, সেটা হচ্ছে না? সেটা হচ্ছে না, সেটা কেউ আসছে না, উৎসাহিত হচ্ছে না। কোনো লগ্নিকারক এ বিষয়ে উৎসাহ প্রদর্শন করে না। সেক্ষেত্রে আপনি যেহেতু সেন্সর বোর্ডে আছেন, আপনারা নিশ্চয়ই নতুন কোনো চলচ্চিত্র যখন আসে সেগুলো আপনারা দেখেন কিংবা মূল্যায়ন করেন। সেই জায়গায় মানে সেখানে আসলে আমরা অনেক আলোচনা এর আগে শুনেছি যে কিছু চলচ্চিত্র সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি, এরকম অনেক চলচ্চিত্র আছে। তো সার্বিকভাবে এই জায়গাটিকে আপনি কিভাবে দেখেন, যে কারা আসলে কোন প্যাটার্নে চলচ্চিত্র নির্মাণ করছে, সেটা আবার আটকে যাচ্ছে? এটাও কি অনেক ক্ষেত্রে নির্মাতাদের কিংবা লগ্নিকারকদের নিরুৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে কিনা? না, লগ্নিকারকদের নিরুৎসাহিত, আসলে সেন্সর বোর্ডের একটা নীতিমালা আছে। সেই নীতিমালা বাইরে গিয়ে ছবি বানালে তারা আটকে দেয়। এটা আমি একটা পরিষ্কার কথা বলি, সেটা হলো আমাদের সেন্সর বোর্ড, আমাদের বাক স্বাধীনতা, আমাদের সংবিধানে আমাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। সংবিধানের 39 ধারায় পরিষ্কার বলা আছে যে বাংলাদেশের সমস্ত নাগরিককে বাক স্বাধীনতা প্রদান করা হলো। কিন্তু পরে 2টা ক্লজ আছে যে এই বিষয়গুলো সংরক্ষিত রেখে, তো তাতে যেসব বিষয় সংরক্ষণ করার কথা বলা হয়েছে, তাতে যে কোনো ছবি যে কোনো ছবি আটকে দিতে পারে। তো আমার বক্তব্য হলো, সেন্সর বোর্ড সংশোধন করার কথা বলছে। আমরা আজকে চলচ্চিত্রের মানুষ যারা, তারা কিন্তু চিৎকার করে বলতে পারছি না যে আমাদের যে ক্লজের দ্বারা আটকে রাখা হয়েছে, সেই 39 ধারা একটু পরিবর্তন করে আমাদের মুক্তি দেওয়া হোক, অন্তত মুক্ত চিন্তা করার সুযোগ দেওয়া হোক। তাহলে এদেশে অনেক ছেলেরা আছে, নবীন ছেলেরা, আমার কথা বাদ দিলাম, আমি তো চলে গেছি ফিল্ম থেকে, বেশ প্রতিভাবান ছেলেরা ফিল্ম তৈরি করতে আসছে খুব উৎসাহ নিয়ে। কিন্তু যখন সেন্সর বোর্ডে যায় তখন আটকে গেলে সে খুব নিরুৎসাহিত হয়। তার চিন্তা দায়িত্বে আছেন, আপনি কি এই বিষয়ে ভূমিকা রাখবেন বা আপনি কথা বলছেন কিনা? আমি তো বর্তমান এক্সিস্টিং যে নীতিমালাটা আছে, সেটা তো আমাকে সদস্য হলেও মানে করতে হবে, ফলো করতে হবে, সদস্য না হলেও ফলো করতে হবে। তাই আমূল পরিবর্তন হবে যেখানে, সেটা হলো 39 ধারাটা পরিবর্তন করে কিছু
সংশোধন করা। সেটি নিয়ে কি আপনারা আলোচনা করেছেন? সেটা নিয়ে আমরা আলোচনা করলে অনেকে হাসে, সংবিধান পরিবর্তন করব, সংবিধানে কি আছে। না, এখন আপনি যেহেতু একজন বরেণ্য পরিচালক, আপনি যেই শূন্যতাটা অনুভব করছেন তরুণদের ক্ষেত্রে, তো সেই জায়গায় যদি নানান ক্ষেত্রে তো সংবিধান পরিবর্তন হয়েছে, হ্যাঁ, সংবিধান সেক্ষেত্রে যদি ভালোর জন্য পরিবর্তন করা যায় সেখানে সমস্যা কোথায়? শুনেছি সংবিধান পরিবর্তিত হবে। এই যে নতুন সরকার আসছে, এরা সংবিধান পরিবর্তনে যাবে। আদৌ যাবে কিনা তা নিয়েও অনেক বিতর্ক হচ্ছে। যদি যায়, তখন আমি ভাবছি চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমরা একটা ডেমনস্ট্রেশন যাব, যে আমাদের ৩৯ ধারাটা এই সুযোগে একটু সংশোধন করে দেন, তাতে আমরা সিনেমা বানাতে পারবো। সিনেমা বানাতে আমাদের স্বাধীনতা থাকবে। অনেক যুবক ছেলে অনেক মুক্ত চিন্তা নিয়ে আসে, তারা বানাতে পারে না। তারা বানাতে গেলে ওই বোধহয় ৬-৭টা আটকা আছে একটা ছবি যেমন একেবারে রিয়েল ঘটনা আমাদের দেশের রানা প্লাজা ছবিটা কয়েক বছর ধরে আটকে পড়ে আছে। কেন, কী জন্যে, সে কী করেছে, জনতা, দর্শক এবং নির্মাতা, আমি একজন নির্মাতা হয়েও জানতে চাই যে কেন এই ছবিটাকে, পার্টিকুলারলি এই ছবিটাকে আটকে দেওয়া হলো। এই সব ছবি কি এমন সমাজে, এছাড়াও আপনার গুলশানের হলি আর্টিজান যে হামলা, সেটি নিয়েও একটি চলচ্চিত্র হয়েছিল, সেটিও কিন্তু আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ। তারপর চ্যানেল আইয়ের আর একটা ছবি আছে অমীমাংসিত। তো একটা ঘটনা দেশে ঘটে গেলে, একটা বিরাট ঘটনা যদি ঘটে যায়, অন্যায় হয়, সেই অন্যায়টা নিয়ে একজন নির্মাতা, একজন শিল্পীর কিছু কথা বলতে কিন্তু ইচ্ছে হয়। আপনি যদি সেই কথা বলাটা স্টপ করে দেন, তাহলে এটা খুব দুঃখজনক। আবার এইসব ক্ষেত্রে মানুষেরও কিন্তু আপনার জানার কিন্তু একটা আগ্রহ থাকে যে আসলেই সেখানে কি ঘটেছিল, যেটি একটি চলচ্চিত্রের মাধ্যমে খুব সুনিপুণভাবে কিন্তু তুলে ধরা যায় চাইলেই। হ্যাঁ, আটকে দেওয়া হলো তৎকালীন সরকারের কারণে, সরকারের নীতিমালায় পড়ে না, তাই। তো এখন ঘটনা হলো, এখন আপনি সরকার যদি এইভাবে হস্তক্ষেপ করে, শিল্পকে আপনি বাঁচাবেন কিভাবে? প্রতিটা ঘটনায় বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যখন হস্তক্ষেপ করা হয়, আবার আমরা বলছি যে ভালো গল্প নেই চলচ্চিত্রে, এই জন্য চলচ্চিত্র মানুষ দেখে না। আমাদের আল্লাহর কাছে ডাকা ছাড়া কোনো পথ নেই। এখন তো সরকারের পরিবর্তন হয়েছে, সরকারটি ছিল, সরকারের পরিবর্তন হয়েছে। আমরা আশা করব বর্তমান সরকার, এদের মধ্যে একটা নতুন জাগরণ দেখছি, উদ্দীপনা দেখছি। এই নতুন জাগরণে এরা সমস্ত কিছু সংশোধন করে দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। যে সংশোধন করে আমাদের সুন্দর একটি জায়গা করে দেখ, যেখানে আমাদের নবীন ছেলেরা চিন্তা করতে পারবে, তাদের চিন্তার ফলন চলচ্চিত্রের পর্দায় আনতে পারবে, এমন করে দেখ তারা। এই আশাই এখন আছি আমরা। চ্যানেল আই শিল্পীদের সাথে কিন্তু একটা নিবিড় সম্পর্ক স্থাপন করে চলে, এবং চ্যানেল আইতে আপনারা যখন আসেন, নিশ্চয়ই একদম পরিবারের যে একটা অনুভূতি, সেই জায়গাটাই আপনারা হয়তো বা অবশ্যই আপনারা নিশ্চয়ই অনুভব করেন। এই জায়গাটি নিয়ে, কিংবা সম্মানের জায়গাটা শিল্পীদের, এই জায়গাটি নিয়ে আপনি কি বলতে চান? আপন ঘর মনে হয় আমার। মায়ের ঘরে আমার যে প্রশান্তি থাকে, চ্যানেল আইয়ের কাছে আসাও নির্দ্বিধায় চলে আসি। এবং খালি তাই না, আমি অনেককে বলি যে চ্যানেল আইয়ের সাগর সাহেবের দরজা বন্ধ থাকে না, কখনো আমি বন্ধ দেখিনি। সোজাসুজি হেঁটে সাগর সাহেবের রুমে প্রবেশ করা যায়, কেউ বাধা দেয় না। এত আপন সে চলচ্চিত্রের মানুষদের, বিশেষ করে চলচ্চিত্রের মানুষরা গেলে তার কোনো না নেই। এবং চলচ্চিত্রের মানুষদের অনেক সহযোগিতাও সে করে। বিশেষ কোনো ঘটনা কি মনে পড়ে? আমার কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প, কাবুলিওয়ালা নিয়ে আমি একটা সিনেমা করেছিলাম। আর সবচেয়ে আশ্চর্য, প্রয়াত নায়ক মান্না অভিনয় করেছিলেন। রবীন্দ্র জয়ন্তীতে সাগর হঠাৎ আমাকে একদিন ডাক দিল টেলিফোনে, হায়াত ভাই 2 দিন সময় আছে, আমাকে কিছু করে দেয়া যায় রবীন্দ্রনাথের উপর, ছোট কিছু একটা।
হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ পারবো হয়তো। তখন আমি কেবল বাইপাস করে আসছি 2004 সালে। তাকে তাৎক্ষণিকভাবে আইডিয়া দিলাম যে আমরা 2 বিঘা জমি রিসাইটেশন করব, সেই রিসাইটেশনের জায়গাগুলোতে আমরা ছবি দেব, ছবি শুটিং করে ছবি প্লেস করব। ও বলল গুড আইডিয়া। আমিও 2 দিনের মধ্যেই তৈরি করে এই দুঃসাধ্য কর্মটি সাধন করেছিলাম। 2 বিঘা জমি আমি শুটিং করে দিয়েছিলাম এবং ভালো হয়েছিল। 7 না 8 মিনিটের একটা এপিসোড ছিল। এই হলো ঘটনা। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন, আপনি আমাদের প্রতিটা প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা জন্মদিন যদি বলি, আপনি উপস্থিত থাকেন, আপনি আসেন, শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের যে অর্থ, সেই অর্থ কিন্তু বন্যা হয়েছে দেশে, আপনি জানেন। এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য, এবং যারা ছাত্র আন্দোলনে আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদের জন্য চ্যানেল আই ব্যয়। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ করেছে। এটিকে আপনি কিভাবে এটিও চ্যানেল আইয়ের আরেকটা অভিনব এবং সুন্দর প্রচেষ্টা। আমি বলবো কিছু লোক এখানে আসতো যারা প্রায় প্রতি বছর আসে, ফুলের তোড়া নিয়ে, এবং দুপুরের খাবার খেয়ে যেত, বিভিন্ন আপ্যায়ন হতো এবং অনেক টাকা খরচ হতো। সেই খরচটা যদি এরা বন্যার্ত এবং আমাদের বিপ্লবে সমন্বয়কারী ছাত্রদের যারা আহত হয়েছে তাদের যদি প্রদান করে, তাহলে এটা খুব মানবিক কাজ এবং ভালো কাজ। এই কাজ অনেকে হয়তো করবে না, কিন্তু এই সাগরই প্রথম করলো। এর দেখা দেখি হয়তো অন্যরাও এগিয়ে আসবে। আমি খুব ছোট্ট করে জানতে চাই, আমরা চলচ্চিত্র নিয়ে অনেক আলোচনা করেছি, চ্যানেল আইয়ের অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে ছোট্ট করে আপনি কি বলতে চান? চ্যানেল আইয়ের সব অনুষ্ঠানই নতুন আবিষ্কার করা। যেমন আমি বলি, একেবারে নিরপেক্ষভাবে বলি, চ্যানেল আই তৃতীয় মাত্রা একটা অনুষ্ঠান করেছে। চ্যানেল আই শুরু করলো প্রথম টক শো। এই টক শো পরে ইয়েতে এমন কোনো চ্যানেল নাই যে টক শো করে না, কিন্তু তৃতীয় মাত্রাকে কেউ অতিক্রম করতে পারলো না। চ্যানেল আই হঠাৎ করে আর একটা অনুষ্ঠান শুরু করলো, সকালে ভোরের কাগজ, মানে কাগজ নিয়ে, মানে কাগজের খবর নিয়ে একটা অনুষ্ঠান, একটা আলোচনা। এটিতে অনেকে যারা খবরের কাগজ পড়ার ইচ্ছা রাখে তাদের আর খবরের কাগজ পড়ার দরকার হয় না। তারা ওই অনুষ্ঠানটা দেখেই আজকের দিনের সব খবর জেনে যায়। তো এগুলো পরবর্তীতে আবার দেখেছি অনেকে এসে ওই অনুষ্ঠানগুলোই ফলো করে, ঠিক ওই ধরনের অনুষ্ঠান বিভিন্ন নাম দিয়ে প্রায় প্রত্যেকটি চ্যানেলে করছে। তো আমি অনেককে বলি যে চ্যানেল আই অনেক কিছুরই প্রবক্তা। চ্যানেল আইয়ের আর 2টা অনুষ্ঠান, যেটা এখন আবার অনেক অনুষ্ঠান সেই ধরনের হচ্ছে। প্রকৃতির উপরে যে অনুষ্ঠানটা করেন যে ভদ্রলোক, খুব মিষ্টি ভদ্রলোক, আমাদের চ্যানেল আইয়ের নিজস্ব বীর মুক্তিযোদ্ধা বাবু, তো উনি বেশ সুন্দরভাবে উপস্থাপনা করে, তথাকথিত যে উপস্থাপকরা যেভাবে গলা বিকৃত করে কথাবার্তা বলে উপস্থাপনা করে, সে তার সেমন নেই, সাধারণভাবে কথা বলে যাচ্ছে। এর উপস্থাপনার মধ্যে একটা অভিনবত্ব আছে। তারপর আমাদের শাইখ সিরাজের হৃদয়ে মাটিও মানুষ অনেককে শিক্ষা দিয়েছে কিভাবে কৃষিকাজ, নতুন আধুনিক কৃষিকাজে অংশগ্রহণ করবে, কিভাবে ছাদ কৃষি করবে, কিভাবে নিজের সামান্য একটু জায়গার মধ্যে ফসল ফলাবে। এগুলো শাইখ সিরাজকে আমি নিজের অন্তর থেকে ধন্যবাদ জানাই যে সে
দেশের জন্যে কাজ করেছে। অনুষ্ঠানে কি পয়সা পেল কি না, জনপ্রিয় হলো কি হলো না, সেটা না ভেবে সে যে কাজ করে গেল, সে কাজে দেশের অনেক উপকার হয়েছে। মুকিত মজুমদারের অনুষ্ঠানে দেশের অনেক উপকার হয়েছে। রান্না শিল্পে মুকিত মজুমদারের স্ত্রী আমাদের কেকা ফেরদৌসি রান্না শিল্পে যে অনুষ্ঠান করে, সেটাও বাংলাদেশের মানে কোনো গৃহিণীর কোনো উপকার হয়েছে কিনা জানি না, তবে বাংলাদেশের খাবারের পরিবর্তন হয়েছে, খাবারের রান্নায় আধুনিকতা এসেছে, এটা বলবো। অনেক কিছুরই পেছনে চ্যানেল ভূমিকা রেখেছে, চ্যানেল আই আপনাকে বিরাট ভূমিকা রেখেছে এবং চ্যানেল আই গর্ব করতে পারে যে আমি এটা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বরেণ্য চলচ্চিত্র পরিচালক জনাব কাজী হায়াত। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের অতিথি, চ্যানেল আই যেহেতু 26তম বর্ষে পদার্পণ করেছে, তিনি চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন, সেন্সর বোর্ডে তিনি আছেন, তিনি সেন্সর বোর্ডে কী জটিলতা থাকে সেগুলো নিয়ে কথা বলেছেন, তরুণ নির্মাতাদের নিয়ে কথা বলেছেন এবং চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তিনি তার স্মৃতিচারণ করেছেন এবং প্রত্যাশার কথা, ভালোবাসা, ভালো লাগার কথা জানিয়েছেন। দর্শক, আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।